অত্যন্ত ঠান্ডা মাথায় বিএনপির রাজনীতি একেবারে ভ্যানিশ করে দিচ্ছে জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা প্রশ্ন করতে পারেন সেটি কিভাবে? চলুন আমরা এই বিষয়ে আজকে অল্প একটু আলাপ করি। আপনারা জানেন গত কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমান তিনি জাপান সফর শেষ করে যখন বিমানবন্দরে নামলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি তো জাপান সফর থেকে আসলেন, এদিকে বাংলাদেশের নিত্য পণ্যের বাজারে আগুন লেগে গেছে, সেখানে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে, নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনার শেষের আমল ইউনূস সরকারের আমলকে অতিক্রম করে এখন নতুন রেকর্ডের দিকে দৌড়াচ্ছে। এইটা আপনারা জানেন যে 5 আগস্টের পরে কয়েকদিন এরকম ছিল, পরে ইউনূস সরকার এখানে কিন্তু একটু লাগামটা টেনে ধরতে পেরেছিল, শেষের দিকে এসে কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এখানে আর বাধা দেবার তো কেউ নাই, পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে। তো এই প্রশ্ন যখন জামাত আমিরকে করা হলো যে আপনি কি বলবেন এতে, জনগণের তো নাভিশ্বাস উঠে গেছে, জনগণ তো আর পারছে না। গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য পায়তারা চলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এমতো অবস্থায় আপনার কোনো বক্তব্য আছে কিনা? জামাত আমির সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি বাজারে নিজে চোখে না দেখে আপনাদেরকে কিছুই বলতে পারছি না, আমি আগে বাজারে যাব, আমি ভোক্তাদের সাথে কথা বলবো, আমি পাইকারদের সাথে কথা বলবো, আমি আড়তদারদের সাথে কথা বলবো, আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলবো। তারই পরিপ্রেক্ষিতে জামাত আমির গত 2 দিন আগে এই মিরপুর শাহ আলী মার্কেটে, সেখানে অনেক বড় একটা কাঁচা বাজার, আপনারা জানেন পাশেই বড় আড়ত পাইকারি বাজার, ওখান থেকে কিনে এনেই শাহ আলী মার্কেটের ভিতরে অনেক বড় একটা বাজার আছে, সেখানে খুচরাও বিক্রি হয় আবার কিছু কিছু পাইকারিও বিক্রি হয়। এই বাজার তিনি পরিদর্শন করলেন, তিনি সরেজমিনে দেখলেন। দেখার পরে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে ওই মার্কেটে যারা ব্যবসা করে তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই ব্যবসা করতে গিয়ে, তাদের সাক্ষাৎকার নিলেন এবং তাদেরকে দিয়ে তিনি বলালেন। আগে ওই ভিডিওটা অল্প একটু আমরা দেখে আসি, তারপরে কিভাবে জামাত আমির বিএনপির রাজনীতি নাই করে দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। আমরা আজকে মহড়া দিতে আসিনি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসে। দেশের মালিকের জনগণ আর দেশ হচ্ছে জনগণের জন্য, এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এইখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসেন সামনে আসেন, বলেন আপনি, আমরা আমাদের এখানে সমস্যা যেমন এই ঘরগুলো সরকারি ভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো 5,000 টাকা, হচ্ছে ঘরগুলো যারা পাইছে মালিক তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নাই 13 টাকা স্কোয়ার ফিট, জি ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কে কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক ওই যে বিগত সরকার আমলে পাইছে সরকার, তাইলে আবার মালিক কারা? মাস না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে, বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর, কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসা করে না করে না করি আমরা সাধারণ মানুষ, কিন্তু এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর ফ্রি হয়ে যাওয়ার ওইটাই বল আছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা, তাদের কথা তো নিজের মুখে তারা বললো, আপনারা শুনলেন। অর্থাৎ ওটা সরকারি বাজার, সরকার থেকে ওখানে ঘর করে দেয়া হয়েছে। সেই ঘর যদি সরাসরি জনগণ ব্যবসায়ীরা সরকার থেকে নিতে পারত তাহলে কিন্তু তাদের 5,000 টাকার ভিতরে হয়ে যেত। 5,000 টাকায় যখন একটা ঘর তারা পেত, তাহলে ওইখানে তো পণ্য দ্রব্যের দামও কমে যেত। কারণ আপনারা জানেন যে পণ্যদ্রব্যের দামটা নির্ধারণ হয় কিভাবে? বাজার থেকে যে দামে কেনে সেই দামের সাথে তার ট্রান্সপোর্টেশন কস্ট যুক্ত হয়, তার লেবার কস্ট যুক্ত হয়, তার ঘর ভাড়া যুক্ত হয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, পানি, গ্যাস ইত্যাদি আনুষঙ্গিক যত খরচ তার আছে সেই খরচগুলো অ্যাড করে এরপরে সে কিছু প্রফিট মার্জিন যোগ করে, কত % প্রফিট সে করবে, এইটা করে তারপরে একটা দাম নির্ধারণ করে। এক্ষেত্রে দেখা যায় যে পাইকারি যে জিনিসটা একজন ব্যবসায়ী 20 টাকা দিয়ে কিনেছেন, তার অন্যান্য খরচ
যোগ করে দেখাচ্ছে ওই জিনিস খুচরা বাজারে এসে 30 টাকা 35 টাকা হয়ে যাচ্ছে। সরকার যদি ওই ঘরটা দিতেন জনগণকে সরাসরি, তাহলে 5,000 টাকায় তার হয়ে যেত ভাড়া। কিন্তু সেটা স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, বর্তমান সরকার দলীয় যারা রাজনীতিবিদ, তারা সেইটার ইজারা নিয়ে নিয়েছে। ইজারা নিয়ে এইবার তারা ওই ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছে কত, 1 লাখ টাকা, 90,000 টাকা, 80,000 টাকা, বিভিন্ন দামে যে যেরকম পারছে। আচ্ছা বলুন তো, একটা পণ্যের দাম যদি 20 টাকা হয়, সেখানে যদি মাসে মনে করেন 6,000 টাকা ভাড়া হয়, তাহলে ওই পণ্যের দাম মনে করেন 2 টাকা যোগ হলো, তাহলে 22 টাকা হলো। কিন্তু ওই ঘর ভাড়া যদি 1 লাখ টাকা হয়, তাহলে এখানে পণ্যের দামের সাথে যোগ হচ্ছে আরো কয় গুণ, প্রায় 10 গুণেরও বেশি। তার মানে এখানে এমনি শুধু ঘর ভাড়া বাবদই এখানে পণ্যের দামটা 12 টাকা 13 টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ। জায়গায় জায়গায় সিন্ডিকেট, জায়গায় জায়গায় চাঁদাবাজি। একটা সবজির ট্রাক বা গরুর ট্রাক বা যে কোনো একটা ট্রাক, এই নিত্য পণ্যের ট্রাক, মনে করেন রাজবাড়ী থেকে আসবে, কুষ্টিয়া থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, এই ঢাকা পর্যন্ত আসতে তাকে অন্তত 20-25 জায়গায় চাঁদা দিতে হয়। খেয়াল করবেন, 20-25 জায়গায় চাঁদা দিতে হয়। এই যে চাঁদাগুলো, এই চাঁদাগুলো তো আর ওই ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেন না। তারা কিভাবে সেই টাকা তোলেন? আমাদের মতো মানুষের এই ভোক্তা যারা, তাদের পকেট থেকে সেই টাকা তারা তোলে। এইটা জামাত আমির সরেজমিন পরিদর্শন করলেন, করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি স্টেটমেন্ট নিলেন, তাদেরকে দিয়ে বলালেন। এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই কাজটা কারা করছে? সরকারি দল করছে। যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে তারা এইটা করছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং এইটা যে শুধু নেতাকর্মীরা করছে বিষয়টা কিন্তু এরকম নয়, স্বয়ং যারা সরকার দলের এমপি আছে, মন্ত্রী আছে, এরা এইটার ভাগ পাচ্ছে এবং এরা এটা নির্ধারণ করে দিচ্ছে, এদের নির্দেশেই এটা করা হচ্ছে। মনে করেন বাংলাদেশে 300 জন এমপি আছে, এই 300 জন এমপি যদি, তাহলে এক একজন এক এক এলাকার, এরা যদি প্রত্যেকেই একত্রিত হয়ে বসে যদি বলতো আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সবজির ট্রাকে, কোনো আলুর ট্রাকে, কোনো মিষ্টি কুমড়োর ট্রাকে, কোনো গরুর ট্রাকে কোনো চাঁদাবাজি চলবে না, এটা কি সম্ভব ছিল না? একেবারে 1-2 ব্যাপার, পানির মতো পরিষ্কার হয়ে যেত। এটা কোনো ব্যাপারই ছিল না এই চাঁদাবাজি বন্ধ করা। কিন্তু এটা তো হবার নয়, কারণ তারা রাজনীতি করেই এইটার জন্য, এইটুকুই তাদের একমাত্র সম্বল, এইটুকুর জন্যই রাজনীতি করে। এই যে আমাদের গণ অধিকার পরিষদের রাশেদ, তাকে আমি আর গণ অধিকার পরিষদের রাশেদ বলি না, সে এখন বিএনপির, গুপ্ত বিএনপির রাশেদ আর কি। এই রাশেদ গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিল। সে ঝিনাইদহ থেকে একটা আসনের জন্য তার সমস্ত নীতি নৈতিকতা একেবারে মাটির তলে পুঁতে দিয়ে, লজ্জা শরমের মাথাকে সে বিএনপিতে যোগ দিলেন এবং বিএনপি থেকে নমিনেশন নিলেন। সেই ছেলে এখন টক শোতে এসে নীতি নৈতিকতার কথা বলে, একটা স্বার্থের কারণে রাজনীতি করে। তাদের কাছ থেকে নীতি নৈতিকতা শিখতে হবে বাংলাদেশের জনগণের, তাদের কথা বাংলাদেশের জনগণের বসে বসে শুনতে হবে, গিলতে হবে। বাংলাদেশে কি রুচির এত দুর্ভিক্ষ পড়েছে? সে আবার বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো গাঞ্জাখোরদের জন্য, মানে এই জাতীয় একটা কথা বলেছে। দেখুন, এই রাশেদের মতো লোক, নাসিরউদ্দিন পাটোয়ারি কি কারো কাছে বিক্রি হয়ে গেছে? একটা আসনের জন্য কি নিজের দল পরিত্যাগ করে আরেক জায়গায় গিয়ে সে ধর্ণা দিয়েছে, হাতে পায়ে জড়িয়ে ধরেছে? শেখ হাসিনাকে মা ডেকেছিল এই রাশেদ। দুদিনের ছেলে পেলে রাজনীতি করতে এসেছে, এরা স্রেফ ধান্দাবাজ, পুরা ধান্দাবাজ। খুব ইন্টারেস্টিং, 2 দিন আগে এক অ্যাডভোকেটের সাথে, ছেলেটার নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে, অ্যাডভোকেট সাহেব বলছে আমার পেশা, আমি অ্যাডভোকেসি করি, আমার এইখান থেকে ইনকাম হয়, সেই টাকা দিয়ে আমি রাজনীতি করি। তো আপনার পেশা কি? আপনার তো কোনো পেশা নাই, আপনার সংসার চলে কি করে? আপনি তো সারাদিন বিভিন্ন জায়গায় বক্তৃতা করে বেড়ান, তো আপনার সংসারটা চলে কি করে? আপনার ছেলে মেয়ে আছে, বউ আছে, কিভাবে চলে? তো বলছে আমার পেশা রাজনীতি। তো রাজনীতি পেশা হয় কি করে? রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করে তারা তো যে চাঁদাবাজি করবে, এই চাঁদাবাজি করবে, জনগণের পকেট কাটবে আর নিজের আখের গুছাবে। যাই হোক, সেই জামাত আমির, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বাজার ঘাটে, হাটে মাঠে এই যে নীরব চাঁদাবাজি করছে, জামাত আমির কিন্তু কোনো হাউখাউ করেন নাই, এটা নিয়ে কোনো সভা সেমিনার করেন নাই।
তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি যে পদক্ষেপটা নিয়েছেন, প্রত্যেক বাজারে বাজারে তিনি এইভাবে যাবেন, প্রত্যেক এলাকায় যাবেন। তিনি বলেছেন যে প্রত্যেক এলাকায় যাবেন, গিয়ে গিয়ে এরকম দেখবেন, আর এই যে এরকম সাধারণ ব্যবসায়ীদেরকে সামনে তুলে আনবেন, যে বলেন কি সমস্যা ফেস করছেন আপনারা। সাধারণ ব্যবসায়ীরা তখন বলবে যে আমরা এই 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 আমাদের কাছ থেকে অমুক 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 চাঁদা নেয়, এই চাঁদা নেবার কারণে আমাদের পণ্য দ্রব্যের দাম বেশি করে বিক্রি করতে হয়, নাহলে তো আমরা সংসার চালাতে পারি না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে দুইটা বিষয় এখানে হবে। এক, সরকার হয় এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে, চাঁদাবাজি বন্ধ করবে তার ইমেজ অক্ষুণ্ণ রাখার জন্য, আর লাভবান হবে তখন জনগণ, পণ্যদ্রব্যের দাম কমবে, সরকারও লাভবান হবে, তার ইমেজ বৃদ্ধি পাবে, বিল্ড আপ হবে, আর জনগণ সরাসরি এর বেনিফিটটা পাবে, পণ্যদ্রব্যের দাম কমে যাবে, জনজীবনে স্বস্তি নেমে আসবে। এই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সরকার তার ইমেজ ধরে রাখতে না পারে, তার ইমেজ বিল্ড আপ করার ট্রাই সে না করে, তাহলে জনগণ পুরা বিরোধী দলের পক্ষে চলে যাবে, বিরোধী দল জনগণকে বোঝাতে সক্ষম হবে যে এই যে সরকারি দল এইগুলো করছে, তাহলে তখন বিরোধী দল পরবর্তী নির্বাচনে এর বেনিফিটটা পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি তাই মনে করেন? বলে যাবেন মন্তব্যের ঘরে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।